হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। তোমরা যারা ফেসবুক ও ওয়েব থেকে কানেক্ট হয়েছো, ভাইয়াকে একটু বলো ভাইয়ার অডিও আর ভিডিও শোনা যাচ্ছে কিনা। তোমরা যারা ফেসবুক আর ওয়েব থেকে কানেক্ট হয়েছো, ভাইয়াকে একটু বলো ভাইয়ার অডিও আর ভিডিও ঠিক মতো শুনতে পাচ্ছ কিনা। ঠিক আছে, আজকে আমরা গতিবিদ্যা বা সমতলে বস্তু কণার গতি এই চ্যাপ্টারটার 5 নাম্বার ক্লাসটা করব। আগের ক্লাসটা সবাই করে আসছো? আমাকে বলো তো, আগের ক্লাসটা সবাই করে আসছো? আমাদের আগের ক্লাসটা কিন্তু মাস্ট। আমরা আগের ক্লাসটা যেখানে শেষ করছি আজকে ওখান থেকে শুরু করব, এবং আমি কিন্তু রিক্যাপ করব না আগের ক্লাসের জিনিসপত্র। ওকে, ঠিক আছে। আজকে যে অঙ্কগুলো করতাম ওগুলো কিন্তু আগের ক্লাসেই করানোর কথা, কিন্তু আগের ক্লাসটা বড় হয়ে যাবে দেখে আমরা আজকের ক্লাসে করতেছি। সবার লাস্টের টাইপে গত ক্লাসের আমরা কি দেখতেছিলাম বলো তো? তোমাকে একটা গতির বিভিন্ন জিনিসপত্র দেওয়া থাকতো, তাই না? মান দেওয়া থাকতো না, কিন্তু রাশিগুলা ধরো ত্বরণ এফ, সময় টি, টি প্রাইম, সরণ এস, এস প্রাইম, এগুলা দেওয়া থাকতো। তারপর এগুলার মাঝখানে কোনো একটা সম্পর্ক প্রমাণ করতে হতো, তাই না? প্রমাণ করো যে এফ ইকুয়াস টু এত বা এস ইকুয়াস টু এত, তাই না? তাই তো আমরা দেখছিলাম না? সাধারণত কতগুলা খণ্ডে, কতগুলা ভাগে কি আমাদের গতিটা বিভক্ত থাকে, তাই তো? ওই প্রত্যেকটা ভাগের বিভিন্ন তথ্য দেওয়া থাকতো, ঠিক আছে না? আচ্ছা, আজকের প্রথম অঙ্ক, এটা করাবো না, তোমরা আমাকে বলবা এটা পারবা কিনা। ঠিক এরকম একটা অঙ্ক আমরা করছিলাম, জাস্ট একটু মেকআপ করে দিচ্ছে। ঠিক এরকম একটা অঙ্ক আমরা করছিলাম, দেখো তো মনে পড়ে? ঠিক এরকম একটা অঙ্ক করছিলাম। আমরা যেটাই করছিলাম সেটা হচ্ছে সমত্বরণে চলমান একটা কণা পরপর টি1, টি2, টি3 সময় 3টা সমান ক্রমিক দূরত্ব অতিক্রম করে। মনে পড়ে? 3টা সমান ক্রমিক দূরত্ব অতিক্রম করে, অর্থাৎ ডি 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 এটা ছিল। আর তখন আমাদের উত্তর ছিল এরকম 1/1/t1 মাইনাস 1/t2 প্লাস 1/t3। আমাদের গত ক্লাসের এই টাইপের প্রথম অঙ্ক মনে পড়ে? এটা পারবা? সবকিছু কিন্তু সেম, জাস্ট আমাদের ডিটা চেঞ্জ হয়ে গেছে, বুঝছো? পারবা না? হ্যাঁ পারবা, একজন নাম্বার সহ বলে দিছে। সুন্দর, ঠিক আছে। এবার আমরা খুবই মজার একটা অঙ্ক করব। সবাই কোয়েশ্চেনটা পড়ো। এটা রিয়েল লাইফের সাথে খানিকটা মিল আছে। একটা লাইনে দুইটা রেলগাড়ি পরস্পরের দিকে U1 ও U2 বেগে অগ্রসর হচ্ছে। কাহিনী বুঝছো? রেল লাইন কিন্তু একটাই, এই একটা রেলগাড়ি, এই একটা রেলগাড়ি, তারা একে অপরের দিকে আসতেছে। তাহলে কলিশন তো কি অবশ্যম্ভাবী, তাই না? দেখো কি বলছে, তাদের দূরত্ব যখন x, তখন তারা একে অপরকে দেখতে পাইল। ব্রেক প্রয়োগে উৎপন্ন সর্বোচ্চ মন্দন হচ্ছে F1 আর F2। ঠিক আছে, কাহিনীটা বুঝছো? একটা রেল লাইন, দুইটা ট্রেন আসতেছে, তাদের দূরত্ব যখন x এতটুকু, তখন তারা একে অপরকে দেখতে পাইছে। তাহলে ও ব্রেক চাপবে, তাই না? এখন এই এক্সটা যদি অনেক ছোট হয়, তাহলে ও ওর সর্বোচ্চ ব্রেকটা চাপবে না? ওর সর্বোচ্চ ব্রেকটা চাপবে, তাই তো? ব্রেক চাপলে মন্দন হবে, সর্বোচ্চ ব্রেক চাপলে সর্বোচ্চ যেই মন্দনটা সেটা তোমাকে দেওয়া আছে F1 আর F2। দুর্ঘটনা 1 নম্বরে বলতেছে দেখাও যে দুর্ঘটনা কোনো রকমে এড়ানো সম্ভব হবে যদি U1 স্কয়ার F1 প্লাস U2 স্কয়ার F1, U1 স্কয়ার F2 প্লাস U2 স্কয়ার F1 ইকুয়ালস টু 2F1 F2 ইন্টু x। পুরা কাহিনীটা বোঝা গেছে। দুটা ট্রেন আসতেছে, যখন তাদের দূরত্ব x, তোমরা চাইলে কোয়েশ্চেন না তুললেও হবে, তখন তারা একে অপরকে দেখতে পাইছে। ও ব্রেক চাপছে, কোন রকমে দুর্ঘটনা এড়াইছে। তার মানে কি বলতে পারবা? কোন রকমে দুর্ঘটনা এড়াইছে। x দূরত্বে আছে, ওরা কোন রকমে আসছে, একদম লাস্ট মোমেন্টে এমনি এসে টাচ করছে, টাচ করার সাথে সাথে তাদের বেগটা শূন্য হয়ে গেছে। তাদের শেষ বেগ, দুজনেরই শেষ বেগ কিন্তু শূন্য হওয়া লাগবে, নাইলে কিন্তু হবে না, তাই না?
আচ্ছা, তাহলে আমি এটা একটা চিত্র দিয়ে আঁকাই। ঠিক আছে, আমি এটা একটু চিত্র দিয়ে আঁকাই। তো এটা ধরো আমাদের রেল লাইন। ঠিক আছে, এটা ধরো আমাদের রেল লাইন। দুইটা রেলগাড়ি একে অপরের দিকে আসতেছে, দুইটা রেলগাড়ি একে অপরের দিকে আসতেছে। এই হচ্ছে আমাদের প্রথম রেলগাড়ি, এই হচ্ছে আমাদের দ্বিতীয় রেলগাড়ি। এরা দুইজন একে অপরের দিকে আসতেছে। ওর বেগ কত? u1, ওর বেগ হচ্ছে u2। ঠিক আছে, ওর আদি বেগ হচ্ছে u1, ওর আদি বেগ হচ্ছে u2। ঠিক আছে, যখন তাদের মধ্যবর্তী দূরত্ব x, তখন তারা একে অপরকে দেখতে পাইছে। তাহলে ও কি করবে? ওর সর্বোচ্চ ব্রেকটা চাপবে। তখন তার মন্দন হয়ে কত? f1, তার মন্দন হচ্ছে f2। মন্দন চাপলে কিন্তু সাথে সাথেই, ব্রেক চাপলে সাথে সাথেই কি থামবে না, সে কি একটু সামনের দিকে যাইতে থাকবে না? আমাকে বলো, সে একটু সামনের দিকে যাইতে থাকবে, যাইতে থাকবে, যাইতে থাকবে, যাইতে থাকবে, যাইতে থাকবে। ধরো এখানে গিয়ে থামছে। আমাদের দ্বিতীয়টা, সেটাও ধরো, কাহিনীটা একটু চিন্তা করো, প্রথম ট্রেনটা এখানে গিয়েই থেমে গেছে, দ্বিতীয় ট্রেনটা এখানে গিয়েই থেমে গেছে। তাহলে কি দুর্ঘটনা হইছে? না, দুর্ঘটনা এড়াইছে, হ্যাঁ, কিন্তু কোন রকমে এড়াইছে। কি দেখো, দুর্ঘটনা কোন রকমে না তো, অনেকটা সেফলি কি দুর্ঘটনা এড়াইছে। কোন রকমে এড়ানো মানে কি? মানে মরতে মরতে বাইচে যাওয়া, তাই না? তাহলে কোন রকমে বাঁচাইছে, ও যাইতেছে যাইতেছে, ও যাইতেছে যাইতেছে, কোন রকমে একজন আরেকজনের সাথে টাচ লেগে গেছে। এই মোমেন্টে এসে তাদের দুইজনেরই শেষ বেগ 0 হয়েছে। এই মোমেন্টে এসে তার দুইজনেরই শেষ বেগ 0 হয়েছে। বুঝছো সবাই বুঝতে পারলাম? আচ্ছা, আরো একটা ইম্পর্টেন্ট কথা, তাহলে আমাকে বলো তো, প্রথম ট্রেনটার অতিক্রান্ত দূরত্ব বা সরণ আর দ্বিতীয় ট্রেনটার অতিক্রান্ত সরণ, এই দুটা তুমি যদি যোগ করো, বুঝছো, প্রথম ট্রেনটার অতিক্রান্ত সরণ আর দ্বিতীয় ট্রেনটার অতিক্রান্ত সরণ যদি যোগ করো, তাহলে সেটা কার সমান হবে? আমাকে বলো তো, প্রথম ট্রেনটার অতিক্রান্ত সরণ s1, এটা s2, এই দুটা যোগ করলে কার সমান হবে? কার সমান হবে? x এর সমান হবে। সবাই কাহিনীটা বুঝছো? এবার অঙ্ক তো পানি ভাত, তোমাকে এই শর্তটা দেখাইতে বলছে। আচ্ছা, তাহলে কি কি জানলাম? এতটুকু দূরত্ব অতিক্রম করার পর আমাদের প্রথম যেই ট্রেনটা, তার বেগ কত হয়ে গেছে? 0। তাহলে খেয়াল করো, শেষ বেগ 0, আদি বেগ u1, মন্দন f1, সরণ s। শেষ বেগ, আদি বেগ, ত্বরণ, সরণ কোন সম্পর্ক? আমাকে বলো। আমাদের প্রথম ট্রেনটার ক্ষেত্রে ফার্স্ট ট্রেন, ঠিক আছে, কোন রকমের দুর্ঘটনা এড়ানোর শর্ত হচ্ছে এইটা, আমাদের s1 প্লাস s2 ইকুয়ালস টু x, তাই না? প্রথম ট্রেনটার সরণ আর দ্বিতীয় ট্রেনটার সরণ, সেটা কি যদি যোগ করো, এই যে এখান থেকে প্রথম ট্রেনটার যে সরণ হয়েছে আর এখান থেকে দ্বিতীয় ট্রেনটার যে সরণ হয়েছে, সেটা কি x এর সমান। আচ্ছা, তাহলে বলো তো, প্রথম ট্রেনের ক্ষেত্রে তুমি সরণটা বাইর করবা, আদিবেগ, শেষ বেগ, সরণ, ত্বরণ, কোন ফর্মুলা? v স্কয়ার ইকুয়ালস টু u স্কয়ার প্লাস 2as, তাই না? তাই তো। তাহলে আমরা লিখতে পারি v1 স্কয়ার ইকুয়ালস টু u1 স্কয়ার মাইনাস 2f1 ইন্টু s1। v1 স্কয়ার তো 0, তাই না? তাহলে আমরা লিখতে পারি না 2f1 s1 ইকুয়ালস টু u1 স্কয়ার। সেখান থেকে আমাদের s1 এর ভ্যালু কত আসে আমাকে বলো তো? u1 স্কয়ার বাই 2f1। এটা আমাদের 1 নাম্বার ইকুয়েশন। আমি প্রথম ট্রেনটার ক্ষেত্রে দেখলাম। এবার আমাদের দ্বিতীয় ট্রেন, বলো তো দ্বিতীয় ট্রেনের ক্ষেত্রে কি হবে? সেম কাহিনী না? ওই পাশ থেকে আসতেছে, তার শেষ বেগ 0 হয়েছে। তাহলে আমাদের সেকেন্ড ট্রেন, আমাদের দ্বিতীয় ট্রেনের ক্ষেত্রে v2 স্কয়ার ইকুয়ালস টু u2 স্কয়ার মাইনাস 2f2 s2, ঠিক আছে? শেষ বেগ কত? 0। তাহলে আমরা লিখতে পারি 2f2 s2 ইকুয়ালস টু u2 স্কয়ার। এই যে এটা তো 0, এই বেচারাকে জাস্ট এই পাশে পাঠিয়ে দিলাম। তাহলে আমাদের s2 এর ভ্যালু কত? u2 স্কয়ার বাই 2f2। এটা আমাদের 2 নাম্বার ইকুয়েশন। তারপরের কাজ কি বলো তো? দুর্ঘটনা এড়ানোর আরেকটা শর্ত ছিল s1 প্লাস s2, কোন রকমে দুর্ঘটনা এড়ানোর শর্ত কি আমাকে বলো। s1 প্লাস s2 ইকুয়ালস টু s।
s1 plus s2 equals to x. s1 এর ভ্যালু কত? e1 স্কয়ার বাই 2 f1, e1 স্কয়ার বাই 2 f1, s2 u2 স্কয়ার বাই 2 f2 equals to x. বাট জাস্ট লসাগু করে ওই পাশে পাঠিয়ে দাও, লসাগু করে ওই পাশে পাঠিয়ে দাও, তাহলে কি হয়? e1 স্কয়ার f2 প্লাস u2 স্কয়ার f1 equals to 2f1 f2 x. প্রমাণিত, প্রমাণিত। ঠিক আছে, বুঝছো? দুর্ঘটনা এড়াইতে হইলে শেষ বেগ শূন্য হওয়াই লাগবে, এটা মাস্ট, তাই না? তাই তো, বেগ এখনো শূন্য হয় নাই, তাহলে দুর্ঘটনা ঘটার এখনো তো রিস্ক আছে। দুর্ঘটনা এড়ানোর জন্য দুইটা ট্রেনেরই শেষ বেগ তো 0 হওয়াই লাগবে। কোন রকমে দুর্ঘটনা এড়াবা, শেষ বেগ 0 হবে, কিন্তু একদম লেগে গিয়ে 0 হবে। এটা কি? কোন রকমে, কোন রকমে। বুঝছো? বুঝছো? এইবার আমি যদি কোন রকম এটা উঠায় দিতাম, আমি বলতাম দুর্ঘটনা এড়ানোর শর্ত কি, বলো তো কি হইতো? সবকিছু সেম, আমি কোন রকমে এটা উঠায় দিলাম, শেষ বেগ শূন্য হওয়া লাগতো। কিন্তু ধরো দুইজন এখানে আছে, এখানে আসে শেষ বেগ 0 হইলেও হইতো, এখানে এসে হইলে হইতো, এখানে এসে হইলে হইতো, তাই না? বলতো s1 প্লাস s2 এই ভ্যালুটা x এর থেকে ছোট বা সমান হইলেই কি দুর্ঘটনা এড়ায় না? আমাকে বলো তো, আমাকে বলো, সবাই বলো। পরের কোশ্চেনটা দেখো, এটাই। দুর্ঘটনা এড়ানো সম্ভব, কেমনে সম্ভব বলে নাই, বুঝছো? দুর্ঘটনা এড়ানো সম্ভব। ধরো আমি একটু ট্রেনগুলো আঁকাই, ঠিক আছে? আচ্ছা আচ্ছা, অলরেডি সবাই বুঝতে পারছো আশা করি। এই একটা ট্রেন, এই একটা ট্রেন, এই একটা ট্রেন, এই একটা ট্রেন, ঠিক আছে? তাদের মধ্যবর্তী দূরত্ব, যখন তারা একে অপরকে দেখতে পাইছে, তাদের মধ্যবর্তী দূরত্ব হচ্ছে x, ঠিক আছে? এখন দুর্ঘটনা এড়ানোর জন্য শেষ বেগ কিন্তু শূন্য হওয়াই লাগবে। প্রথম ট্রেনটা যদি এখানে এসে থামে, প্রথম ট্রেনটা যদি এখানে এসে থামে, দ্বিতীয় ট্রেনটা ধরো ও এখানে এসে থামলো, এখানে এসে থামলো, এখানে এসে থামলো, বা এখানে এসে থামলো, যেখানে এসেই থামুক না কেন, এখানে এসে থামলেও কি দুর্ঘটনা এড়াবে। তার মানে তাদের দুইজনের যেই সরণ, সেই সরণের যোগফলটা কি x এর থেকে ছোট হওয়া লাগবে, তাই না? সমান হলেও হয়। তার মানে s1 plus s2 is less than equals to x. সবকিছু সেম, দেখো সবকিছু সেম, জাস্ট এখানে ইকুয়ালের জায়গায় কি লেস দেন ইকুয়াল, তাহলে এখানেও কি সবকিছু সেম হবে, জাস্ট ইকুয়ালের জায়গায় কি হয়ে যাবে? লেস দেন ইকুয়াল। ওটা করে নিও, u1 স্কয়ার f2 প্লাস u2 স্কয়ার f1 is less than equal to f1 f2 x. পারবা না? আমাকে সবাই বলো। পারবো। ঠিক আছে, এবার একটা মজার, ঠিক আছে, এবার একটা মজার অঙ্ক। আগেরটাই কি হয়েছিল? দুজন একই দিকে আসতেছিল, মানে একই দিকে মানে মুখোমুখি আসতেছিল, তাই না? মুখোমুখি আসতেছিল। এবার উল্টা কাহিনী, এবার একই লাইনে একজন পেছন থেকে একজন সামনে, ঠিক আছে? কোশ্চেনটা পড়ো। একটা মালগাড়ি সোজা রেলপথে ঢাকা স্টেশন থেকে u2 বেগে যাত্রা করার কিছুক্ষণ পরে কর্ণফুলী এক্সপ্রেস একই স্থান থেকে u1 বেগে একই দিকে রওনা দেয়। কর্ণফুলী এক্সপ্রেসে উঠছো? মালগাড়ি কিন্তু অনেক স্লো, তাই না? এক্সপ্রেস গুলো অনেক ফাস্ট, ঠিক আছে? তারা কিন্তু একই দিকে রওনা দিছে। কিছু সময় পর উভয় গাড়ির চালক পরস্পরকে x দূরত্বের ব্যবধানে দেখতে পাইল। কোশ্চেন আর পইরো না। দেখো কাহিনী কি হইছে। এটা রেলগাড়ি, একটা লাইনে দুইজন এবার একই দিকে যাচ্ছে, ঠিক আছে? এইটা ধরো আমাদের মালবাহী গাড়িটা, বুঝছো? এইটা ধরো আমাদের মালবাহী গাড়ি, এখানে ধরো অনেক আলু টালু আছে, বুঝছো? আর পেছনে আমাদের এক্সপ্রেস গাড়িটা, এখানে ধরো মানুষ আছে। ওরা কিন্তু একই দিকে যাইতেছে।
এক্সপ্রেস গাড়িটার স্পিড কিন্তু বেশি, তাই না? আর মাল গাড়িটার স্পিড কম, ও হেলে দুলে যাইতেছে। ঠিক আছে, একটা মাল গাড়ি সোজা রেলপথে ইউ বেগে যাত্রা শুরু করছে, অর্থাৎ ওর বেগ ছিল ইউ, আর পেছনের যে এক্সপ্রেসটা এটার বেগ হচ্ছে ইউ1। আমাকে এবার বলো তো, যদি ইউ2টা ইউ1 এর থেকে বেশি হয়, তাইলে জীবনেও তারা কিন্তু সমবেগে যাচ্ছে, ইনিশিয়ালি সমবেগে যাচ্ছে। ইউ2 এর ভ্যালু যদি ইউ1 এর থেকে বেশি হয়, তাহলে জীবনেও সংঘর্ষ হবে না? জীবনেও সংঘর্ষ হবে না, ও তো সামনে, ও আরো আগে চলে যাবে, তাই না? আচ্ছা, এবার যদি ইউ1 এর ভ্যালু বেশি হয়, যেটাই অ্যাকচুয়ালি কোয়েশ্চেনে আছে, ইউ1 এর ভ্যালু ইউ2 এর বেশি হয়, তাহলে ও গিয়ে ওরে ধাক্কা মারার একটা চান্স আছে, একটা সংঘর্ষ, একটা সম্ভাবনা আছে, একটা সম্ভাবনা আছে। ঠিক আছে, বুঝছো? বুঝছো? আচ্ছা, তারপর বলছে কিছু সময় পর উভয় গাড়ির চালক পরস্পরকে এক্স দূরত্বে দেখতে পেল। তার মানে তারা যখন একে অপরকে দেখতে পাইছে, তখন তাদের মধ্যবর্তী দূরত্ব হচ্ছে এক্স, তখন তাদের মধ্যবর্তী দূরত্ব হচ্ছে এক্স। বোঝা গেল? হ্যাঁ, যদি হয় তাহলে তোমার কমন সেন্স কি বলে? ও কি ওর বেগ বাড়াবে না কমাবে? ও কি করবে? ও কি ভো দৌড় দিবে না? পেছন থেকে আসতেছে বাঘ, দে দৌড়, তাই না? ও কি করবে? ব্রেক চাপবে, কারণ সামনে কি কলিশন হবে, তাই না? ও কি করবে? ব্রেক চাপবে। ও কি করবে? ব্রেক চাপবে। ওর একটা মন্দন হবে। ও কি করবে? ত্বরণ, যত আগে পারে সামনে যাবে, নাহলে তো পেছন থেকে এসে লাগাই দিবে। বুঝছো? বুঝছো? কিছু সময় পর উভয় গাড়ির চালক পরস্পরকে এক্স দূরত্বের ব্যবধানে দেখতে পেয়ে তারা যথাক্রমে F2 সর্বোচ্চ ত্বরণ, এই যে এই বেচারা সে কি করছে? F2 সর্বোচ্চ ত্বরণ, প্রথমে কিন্তু মালগাড়ির কথা বলছে, F2 সর্বোচ্চ ত্বরণ, আর আমাদের যে এক্সপ্রেস সেটা F1 সর্বোচ্চ মন্দন প্রয়োগ করলো। দেখাও যে দুর্ঘটনা কেবলমাত্র মানে কোনোভাবে, কেবলমাত্র এড়ানো সম্ভব যদি এটা ইকুয়াল টু এটা হয়। ঠিক আছে, কোনো মতে দুর্ঘটনা এড়াইছে, কোনো মতে দুর্ঘটনা এড়াইছে, তাহলে আমাকে বলো সিচুয়েশনটা কেমন হবে? ইনিশিয়ালি ওর বেগ কিন্তু বেশি, ওর বেগ কম, কোনো মতে দুর্ঘটনা এড়াইছে, ও বেগ কমাইতেছে, ও কি করছে? মন্দন, এটা কিন্তু মন্দন। ও কমাইতেছে, ও বাড়াইতেছে, কোন রকমের দুর্ঘটনা এড়াইছে। ব্যাপারটা এরকম না, দেখো ও আসতেছে ছিল এরকম হবে, বুঝছো? খেয়াল করো, খেয়াল করো, আসতেছে এরকম, বুঝছো? তার মানে ও গিয়ে ওকে টাচ করে ফেলবে, কিন্তু সেই মোমেন্টে তাদের দুইজনের বেগ সেম হয়ে যাবে। এই বুঝছো? পেছনেরটা ও গিয়ে ওকে টাচ করে ফেলবে, কিন্তু সেই মোমেন্টে গিয়ে দুইজনের বেগ সেম, তখন ও ওকে আর হিট করতে পারবে না, ও তো তখন আরো এক্সেলারেশন সামনের দিকে চলে যাবে। আবার আবার বুঝছো কি হইছে? বুঝছো? বুঝছো? ধরো সিনারিওটা আমি দেখাই। ঠিক আছে, ধরো এরকম এরকম, এখান থেকেও যাত্রা শুরু করছিল না, এই মালবাহী গাড়িটা ধরো এইখানে গেছে। ঠিক আছে, আর আমাদের যাত্রীবাহী গাড়িটা ধরো একদম একদম গিয়ে টাচ করে ফেলছে। বুঝছো তো? মালবাহী গাড়িটা এখানে গেছে, আমাদের যাত্রীবাহী গাড়িটা গিয়ে একদম টাচ করে ফেলছে, বুঝছো? কিন্তু ওই মোমেন্টে গিয়ে দুইজনেরই শেষ বেগ ভি হয়ে গেছে, সমান হয়ে গেছে, তখন কিন্তু আর অ্যাক্সিডেন্টটা হবে না। বুঝছো? বুঝছো? আমাকে বলো তো, সবাই ক্লিয়ার হয়েছে? আরেকবার সবাই মনোযোগ দাও। যেহেতু একই দিকে যাচ্ছে, প্রথম জনের বেগ বেশি, ও কিন্তু গিয়ে ওকে হিট করবে, ও মন্দন চাপছে, ও ত্বরণ চাপছে, কোনো মতে দুর্ঘটনা এড়ানো সম্ভব যদি কি হয়, ও গিয়ে ওর সাথে একদম লেগে গেছে, কিন্তু তখনই তাদের বেগ সমান হয়ে গেছে। এটাই না? এটাই তো। ওর বেগ যদি আরো বেশি হয়ে যায়,
তাহলে তো দুর্ঘটনা ঘটবেই না, ও আগেই চম্পট দিবে, তাই না? সামনের জনের বেগ যদি আগেই বেশি হয় আর পেছনের জনের বেগ যদি বেশিই থাকে এবং টাচ করে ফেলে, তখন কিন্তু দুর্ঘটনা ঘটবে। কাহিনী বুঝছো? দুর্ঘটনা কোনোভাবে এড়াইছে, তার মানে কি ওরা গিয়ে একদম টাচ করে ফেলছে, তাই না? তাহলে তো কোনোভাবে এড়ানো হবে, তাই তো? এবার চিন্তা করো, একদম টাচ করছে, এখন তিনটা কাহিনী হতে পারে, দুইজনের বেগ সমান, তাহলে কোনো মতে দুর্ঘটনা এড়াবে। সামনের জনের বেগ বেশি, তাহলে তো ও আগে থেকেই দৌড় দিবে, দুর্ঘটনা কোনোভাবে না, ভালোভাবেই এড়ানো যাবে। আর পেছনের জনের বেগ বেশি, ও গিয়ে ধাক্কা মারবে না, ও গিয়ে ধাক্কা মারবে না। আমাকে বলো, বেগ জিরো হবে না বাবা, কারণ ওর বেগ তো বাড়তেছে, সামনের জনের বেগ বাড়তেছে না, বেগ জিরো কেমনে হয়? কোনো মতে কমন সেন্স থেকে চিন্তা করো, ও কিন্তু ত্বরণ চাপছে, এক্সিলারেটর চাপছে, ও ব্রেক চাপছে। ঠিক আছে, তাহলে আমাকে বলো শর্ত কি? প্রথম জনের শেষ বেগ আর দ্বিতীয় জনের শেষ বেগ দুইটা সমান, এটা হচ্ছে আমাদের প্রথম শর্ত। v1 প্লাস v2, সরি v1 ইকুয়ালস টু v2, এটা প্রথম শর্ত, তাই না? আরে একটা শর্ত আছে, বলো 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 বলো। এটা হচ্ছে দুর্ঘটনা এড়ানোর শর্ত। কোনো মতে এড়ানোর শর্ত কি? তারা একদম গিয়ে লেগে তারপরেই করো, কাহিনীটা হবে। ঠিক আছে, এটা হচ্ছে দুর্ঘটনা এড়ানোর শর্ত। তাদের বেগ যদি সেম হয়ে যায় তাহলে আর দুর্ঘটনা ঘটবে না, এটা শিওর। আগেরটাই ছিল তাদের বেগ যদি শূন্য হয়ে যায় দুর্ঘটনা ঘটবে না। কোনোভাবে এড়ানোর শর্ত কি? তারা একে অপরকে টাচ করছে। তাইলে আমাকে বলো তো, প্রথম ট্রেনটার যেই স্মরণ হইছে, প্রথম ট্রেনটার যেই স্মরণ হইছে সেটা ইকুয়ালস টু দ্বিতীয় ট্রেনটার স্মরণ প্লাস এক্স না? আমাকে বলো, প্রথম ট্রেনটার যেই স্মরণ হয়েছে S1 সেটা ইকুয়ালস টু দ্বিতীয় ট্রেনটার স্মরণ প্লাস এক্স। বোঝা যাচ্ছে কিন্তু, কারণ প্রথম ট্রেনটা পেছনে ছিল, তারা একে অপরকে গিয়ে টাচ করছে। তাহলে প্রথম ট্রেনটার যেই স্মরণ সেটা ইকুয়ালস টু দ্বিতীয়, যে এটা হচ্ছে আমাদের S1, এটা হচ্ছে S2 প্লাস এক্স। ঠিক আছে, আচ্ছা তাহলে প্রথমটা আমরা দেখি। ঠিক আছে, আদিবেগ ছিল কত? u1, মন্দন ছিল f1, u1 মাইনাস f1 t। দ্বিতীয়টার ক্ষেত্রে u2 প্লাস f2 t। ঠিক আছে, ঠিক আছে, তাহলে আমাকে বলো তো, u1 মাইনাস u2 ইকুয়ালস টু t ইন্টু f1 প্লাস f2। এখান থেকে আমার যে সময়টা সেটা কিন্তু আমরা বের করে ফেলছি, সেটা কত? u1 মাইনাস u2 বাই f1 প্লাস f2। তুমি যদি খেয়াল করো, যেটা প্রমাণ করতে বলছে সেখানে কি আছে? আদিবেগ দুইটা আছে, ত্বরণ আছে আর স্মরণ আছে, স্মরণ আছে। তো আমি এখানে টিটা বের করে ফেললাম। তাহলে আমাকে বলো তো সবাই, এবার মনোযোগ দিবা। প্রথম ট্রেনটার অতিক্রান্ত যেই স্মরণ, প্রথম ট্রেনটার অতিক্রান্ত যেই স্মরণ টি সময়ে, সেটা কত? টি সময়ে প্রথম ট্রেনটার যেই স্মরণ, মন্দন ছিল কিন্তু, তাহলে u1 t মাইনাস হাফ f t1 স্কোয়ার, সরি t1 স্কোয়ার না t স্কোয়ার, তারা দুইজন কিন্তু একই পরিমাণ সময় পাইছে, তাই না? একই পরিমাণ সময় পাইছে, ইকুয়ালস টু u2 স্কোয়ার, এটা f1 হবে, u2t প্লাস হাফ f2 t স্কোয়ার প্লাস x। বলো এতটুকু বুঝছো সবাই? সবাই বলো এতটুকু বুঝছো কিনা? সবাই বলো এতটুকু বুঝছো কিনা? তারপর এখানে জাস্ট টি এর ভ্যালুটা বসায় দিলেই কাজ শেষ। এখানে জাস্ট টি এর ভ্যালুটা বসায় দিলেই কাজ শেষ। দেখো সম্পর্ক কি কি আনতে হবে? u1 u2 f1 f2x। দেখো এখানে u1 u2 f1 f2x সবাই আছে, এক্সট্রা কে? টি না, টিটারে সরাইতে হবে, টিটাকে সরানোর ব্যবস্থা আমি এখানে করে ফেলছি, বুঝছ? u1 মাইনাস u2 t ইকুয়ালস টু হাফ t স্কোয়ার f1 প্লাস f2 প্লাস x। বুঝছো সবাই কি করছি? এতটুকু এতটুকু বুঝছি। এবার এখানে টি এর ভ্যালু বসাও। টি এর ভ্যালু কত আমাকে বলো তো? এই যে এটা বসাও, এইটা, এই টি এর ভ্যালুটা এখানে বসায় দাও।
এই টি এর ভ্যালুটা এখানে বসায় দাও, দেখবা প্রমাণ চলে আসবে। এই টি এর ভ্যালুটা এখানে বসায় দাও, দেখবা প্রমাণ চলে আসবে। টি এর ভ্যালু যদি বসাও, খেয়াল করো তো, এটার সাথে টি গুণ করবা, u1 মাইনাস u2 হোল স্কোয়ার বাই f1 প্লাস f2। u1 মাইনাস u2 হোল স্কোয়ার বাই f1 প্লাস f2 ইকুয়ালস টু হাফ টি স্কোয়ার। এটাকে স্কোয়ার করে দেখো তো কি হয়। এই যে এই জিনিসটাকে স্কোয়ার করো, তারপর f1 প্লাস f2 দিয়ে গুণ করো। একটা f1 প্লাস f2 কাটা যাবে না? আমাকে বলো তো, বলো তো u1 মাইনাস u2 তার হোল স্কোয়ার ডিভাইডেড বাই f1 প্লাস f2, আর ওদিকে থাকে প্লাস এক্স, প্লাস এক্স। বলো সবাই বুঝতে পারছো? এই বেচারাকে এই পাশে নিয়ে আসো, বিয়োগ করো, দেন গুণ করে দিলেই কাজ শেষ। এই বলো, এই যে এই জিনিসটা আর এই জিনিসটা সেম না? এটা এই পাশে আনলে কি হাফ এই জিনিসটা থাকে, তারপর দুই পাশকে 2 f1 প্লাস f2 দিয়ে গুণ করে দিলেই হয়। আমি পরের পেজে দেখাচ্ছি, এটা কঠিন কিছু না, জাস্ট সিম্পল ক্যালকুলেশন। খেয়াল করো, খেয়াল করো, খেয়াল করো, এই যে এই বেচারাকে যদি এই পাশে নিয়ে আসো, দেখো এটা আর এটা কিন্তু সেম, এটা থেকে ওটা বাদ দিলে যেটা থাকবে হাফ u1 মাইনাস u2 তার হোল স্কোয়ার ডিভাইডেড বাই f1 প্লাস f2 ইকুয়ালস টু এক্স। এবার দুই পাশকে 2 ইন্টু f1 প্লাস f2 দিয়ে গুণ করো, u1 মাইনাস u2 তার হোল স্কোয়ার ইকুয়ালস টু 2 ইন্টু f1 প্লাস f2 ইন্টু এক্স প্রমাণিত। সবাই বুঝতে পারছো? ঠিক আছে, ঠিক আছে, সহজ কিন্তু ঘাবড়ানোর কিছু নাই। তাহলে আমি পরেরটায় যাচ্ছি। আমরা খুবই ইম্পর্টেন্ট একটা অঙ্ক দেখব, একটা না আসলে অনেকগুলা অঙ্ক, বুঝছো? অনেকগুলা অঙ্ক, মানে একই টাইপের অঙ্ক, মোটেও সহজ না, সহজ আছে, জাস্ট সহজভাবে চিন্তা করো, তাইলেই সহজ। জাস্ট দুইটা জিনিস, কোনোভাবে সংঘর্ষ এড়ানোর শর্ত কি? তাদের দুইজনের কি বেগ সমান হওয়া লাগবে, সেখান থেকে এই জিনিসটা আসছে, এখান থেকে কি টি এর ভ্যালুটা আসছে, তুমি টি এর ভ্যালুটা বের করে নিছো। আর এটা শর্ত কি? দুটা শর্ত, একটা হচ্ছে বেগের শর্ত, আরেকটা হচ্ছে সরণের শর্ত। সংঘর্ষের ক্ষেত্রে এই দুইটা শর্ত আসবেই। যদি মুখোমুখি হয় তাহলে সংঘর্ষ এড়ানোর বেগের শর্ত কি? শেষ বেগ শূন্য হওয়া লাগবে, ঠিক আছে? আর সরণেরও একটা শর্ত আছে, তাদের দুইজনের সরণের যোগফল মধ্যবর্তী দূরত্বের চেয়ে সমান বা কম হওয়া লাগবে। আর যদি একই দিকে হয় তাহলে বেগের শর্তটা কি? সংঘর্ষে এড়াইতে হলে অবশ্যই তাদের কি শেষ বেগটা সমান হওয়া লাগবে। আর সরণের শর্ত হচ্ছে এটা, কোন রকমে এড়ানোর শর্ত। বুঝছো? 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 এখন কোন রকমে যদি না দিতাম তাইলে কি হইতো? কোন রকমের শর্ত হচ্ছে এরকম, s1 মাইনাস s2 ইকুয়ালস টু এক্স। এই যে এটাকে একটু অন্যভাবে লিখলাম। এবার সবাই নিজেরা চিন্তা করবা, কোন রকমে এটা যদি না বলতাম, যে কেবলমাত্র এড়ানো সম্ভব, এটা যদি না বলতাম তাইলে কি কাহিনী হইতো? সবাই নিজেরা একটু চিন্তা করবা, ঠিক আছে? ভাইয়া বিড়ালি দূরের অঙ্ক করাবেন না, তুমি কই ছিলা? করাইছি না? ঠিক আছে, পরেরটা আমরা আবার গত ক্লাসের যে অঙ্কগুলা সেগুলাতে ফেরত আসতেছি। একখানা গাড়ি এক স্টেশন থেকে ছেড়ে দিয়ে 4 মিনিট পর 2 কিলোমিটার দূরে অবস্থিত। দেখো সময় দেওয়া আছে, তাই না? টোটাল টাইম দেওয়া আছে, আর কি দেওয়া আছে? সরণ দেওয়া আছে, টোটাল সরণ। 2 কিলোমিটার দূরে অবস্থিত অপর স্টেশনে থামে। কাহিনী বুঝছো? রেলগাড়িতে উঠছ, রেলগাড়িতে কি করছে? একখানা রেলগাড়ি এক স্টেশন থেকে ছেড়ে দিয়ে 4 মিনিট পর 2 কিলোমিটার দূরে অবস্থিত অপর একটা স্টেশনে থামে। তার গতিপথের প্রথমাংশ এক্স সমতরণে, দ্বিতীয় অংশ ওয়াই সমমন্দনে চলে। বুঝছো? আমি আগে তোমাকে ভিটি কার্ভটা দেখাই, যদিও ভিটি কার্ভ এখানে লাগে না। একটা স্টেশন থেকে আরেকটা স্টেশনে যাচ্ছে, স্টেশনে তো রেলগাড়ি স্থিরই থাকে, তাই না? আমাকে বলো, স্টেশনে তো রেলগাড়ি স্থিরই থাকে,
তাই না? তাই তো, ভিটি কার্ভ। তাহলে কি কাহিনী হবে আমাকে বলো তো। প্রথম সে একটা স্টেশনে আসে, সেই স্টেশন থেকে সে সমতরণে কিছুটা অংশ গেছে, এটা তার সর্বোচ্চ বেগ। তারপর সমমন্দনে সে আরেকটা স্টেশনে চলে যায়, তাই না? আমাকে বলো, কাহিনীটা বুঝে গেছে? একখানা রেলগাড়ি এক স্টেশন থেকে ছেড়ে দিয়ে 4 মিনিট পর 2 কিলোমিটার দূরে অবস্থিত অপর একটা স্টেশনে থামে। প্রথমাংশ সে যায় এক্স সমতরণে এবং দ্বিতীয়াংশ সে যায় ওয়াই সমমন্দনে। এখান থেকে খুব ইন্টারেস্টিং, দেখো এই গ্রাফটা থেকে কিছু ইন্টারেস্টিং জিনিসপত্র বের করা যায়। এই যে ত্রিভুজটা, এই ত্রিভুজটার ক্ষেত্রফল কত বলো তো? এই যে ত্রিভুজটা, এই ত্রিভুজটার ক্ষেত্রফল কত আমাকে বলো। এই ত্রিভুজটার ক্ষেত্রফল কত? হাফ ইন্টু ভি ইন্টু টি। আচ্ছা, ভিটি কার্ভের ক্ষেত্রফল কি নির্দেশ করে? সরণ না? সরণ তো এখানে বলেই দিছে, সরণ হচ্ছে 2 কিলোমিটার, তার মানে এটা 2 কিলোমিটার। 2 কিলোমিটার, ঠিক আছে। আর বলো তো এতটুকু, এই যে ত্রিভুজটা, সেটার ভূমি কত? ত্রিভুজটার ভূমি কত? ত্রিভুজটার ভূমি কত? সময় কি বলছে? একখানা রেলগাড়ি এক স্টেশন থেকে ছেড়ে দিয়ে 4 মিনিট পর 2 কিলোমিটার দূরে অবস্থিত, তার মানে এটা কত? 4 মিনিট। সময়টা মিনিট, আর ওটাকে যদি সরণটাকে কিলোমিটারে হিসাব করো। এবার এরকম কোন ট্রেন কি আছে যে 2 কিলোমিটার পরে পরে থামে? একটা ফার্স্ট অংশ সমতরণে সমমন্দনে, এরকম কোন ট্রেন আছে? আছে, মেট্রো রেল। অনেকটা এরকম, তোমরা যারা মেট্রো রেলে উঠছো, দুটা স্টেশনের মধ্যবর্তী দূরত্ব এরকমই, ছোট ছোট, 2 কিলোমিটার 2.5 কিলোমিটার হয়, তাই না? একটা স্টেশন থেকে দেখবা সে প্রথমে অ্যাক্সিলারেশন চাপ দেয়, ধূপ, তারপর অ্যাক্সিলারেশন ডাউন করে দেয়, এরকম ব্যাপারটা। কাহিনী বুঝছো? অনেকটা অনেকটা নর্মাল যে রেলগাড়ি, বাংলাদেশ রেলওয়ের যেটা, ওগুলা কিন্তু এরকম না। তোমরা আমাকে বলতে পারবা এই সর্বোচ্চ বেগটা কত? তোমরা কি আমাকে বলতে পারবা? সে কিন্তু একটা স্টেশন থেকে স্থির অবস্থায় যাত্রা শুরু করছে, আরেকটা স্টেশনে গিয়ে উঠছে, তাই না? আমাকে বলতে পারবা এটাই তো তার যাত্রাকালের সর্বোচ্চ বেগ। এই সর্বোচ্চ বেগটা কত? এই সর্বোচ্চ বেগটা কত? বলো বলো দেখি। সর্বোচ্চ বেগটা মানে কি? এতটুকু না? সেটা কি? এই ত্রিভুজটার আমাকে বলো, এই ত্রিভুজটার কি? এই ত্রিভুজটার উচ্চতা, তাই না? তাহলে আমরা এখানে বলতে পারি না হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা ইকুয়ালস টু কত? আমাদের ত্রিভুজটার ক্ষেত্রফল 2 কিলোমিটার। এটা হচ্ছে কিলোমিটার, এটা হচ্ছে মিনিট। তাহলে আমাদের সর্বোচ্চ উচ্চতা মানে ত্রিভুজটার উচ্চতা বেগ নির্দেশ করবে, সেটা কত আমাকে বলো? 1 কিলোমিটার পার মিনিট। 1 কিলোমিটার পার মিনিট, বুঝছো? 8 কিলোমিটার পার মিনিট না, 1 কিলোমিটার পার মিনিট। একজন লিখছে 60 কিলোমিটার পার আওয়ার। 60 কিলোমিটার পার আওয়ার। ওটা ঠিক আছে, ওটা ঠিক আছে। আচ্ছা, এটা তো আমরা দেখলাম, আমরা এভাবে না করব না। ভিটি কার্ভ দিয়ে খুব সুন্দর করে করা যায়, ভিটি কার্ভ দিয়ে খুব সুন্দর করে করা যায়, আমরা না এভাবে করব না, আমরা মুছে দিই। এগুলো জাস্ট বেসিক দেখানোর জন্য আমি তোমাকে দেখাইছি, আপাতত মুছে দিলাম। আমরা গত ক্লাসে যেভাবে করছিলাম সেভাবেই করব। আমরা গত ক্লাসে যেভাবে করছিলাম সেভাবেই করব। গত ক্লাসে কিভাবে করছিলাম বলো তো? আমাদের গতিপথটাকে কয়টা অংশে ভাগ করব বলো তো এবার? একখানা রেলগাড়ি এক স্টেশন থেকে ছেড়ে দিয়ে 4 মিনিট পর 2 কিলোমিটার দূরে অবস্থিত অপর স্টেশনে থামে। গাড়িখানা তার গতিপথের প্রথমাংশ এক্স সমতরণে, এখানে তার বেগ কত? 0। এখানে তার বেগ কত? 0। ঠিক আছে? গাড়িখানা তার গতিপথের প্রথমাংশ এক্স সমতরণে, এতটুকু গেলাম কি? এক্স সমতরণে। এক্স কিন্তু ত্বরণ, ঠিক আছে? দ্বিতীয়াংশ ওয়াই সমমন্দনে, এতটুকু গেলাম কি? সমমন্দনে চললে এগুলা প্রমাণ করতে বলছে। আচ্ছা,
এরপর কি কি কথা ছিল, প্রত্যেকটা খণ্ডের শুরুতে আর শেষে বেগ আমি ধরে নিব। শুরুতে বেগ 0, এখানে শেষে বেগ v ধরে নেই। এই খণ্ডের শুরুতে বেগ v, শেষে 0 ধরা হয়েছে। আচ্ছা, এবার প্রত্যেকটা খণ্ডের আর কি কি ধরে নিব। কোশ্চেনে দেখো তো, সময় আছে, সরণ আছে, মোট সময় মোট সরণ। তাহলে প্রথম খণ্ডের মোট সময় আমি ধরে নেই t1, মোট সরণ আমি ধরে নেই s1। দ্বিতীয় খণ্ডের মোট সময় আমি ধরে নেই t2, মোট সরণ আমি ধরে নেই s2। আমাকে তাইলে বলো তো t1 প্লাস t2 কত? t1 প্লাস t2 কত? t1 প্লাস t2 হচ্ছে 4 মিনিট। s1 প্লাস s2 কত? t1 প্লাস t2 হচ্ছে 4 মিনিট। s1 প্লাস s2 কত? 2 কিলোমিটার। 2 কিলোমিটার, তাই না? আচ্ছা আচ্ছা, এবার আমাকে এই জিনিসটা আনতে হবে। দেখি কি কি দেওয়া আছে। আদিবেগ দেওয়া আছে, শেষ বেগ দেওয়া আছে, ত্বরণ দেওয়া আছে, সময় দেওয়া আছে। এগুলোর মধ্যে সম্পর্ক কি? v ইকুয়ালস টু u প্লাস at না? v ইকুয়ালস টু u প্লাস a t। সেখান থেকে আমাদের t1 এর ভ্যালু কত চলে আসে বলো তো? v বাই x1, v বাই x1, তাই না? আমাকে এটা প্রমাণ করতে হবে 1 বাই x প্লাস 1, সরি x1 না, x। আমাকে 1 বাই x 1 বাই y প্রমাণ করতে হবে। দেখো 1 বাই x কিন্তু আনছি, একটা v আছে, vটাকে পরে দূর করতেছি, vটাকে পরে দূর করতেছি। আচ্ছা আচ্ছা, আবার আমাকে বলো দ্বিতীয়াংশে এখানে আদিবেগ কত? 0। শেষ বেগ কত? সরি, আদিবেগ কত? v। শেষ বেগ কত? 0। মন্দন হচ্ছে y, মন্দন হচ্ছে y। তাহলে আমরা লিখতে পারি না 0 ইকুয়ালস টু v মাইনাস y t2, v মাইনাস y t2। যেহেতু yটা মন্দন, তোমাকে বলে দিছে yটা মন্দন, তাহলে এখান থেকে আমাকে বলো তো, এখান থেকে আমাকে বলো তো, এখান থেকে আমাকে বলো আমি t1 t2 এর ভ্যালু কত পাবো বলো তো? t2 এর ভ্যালু কত পাবো? v বাই y, v বাই y। এবার প্রমাণের দিকে তাকাও। প্রমাণ কি করতে বলছে? এই দুইটা যোগ না, এটা 1 নাম্বার দাও, এটা দাও 2 নাম্বার। 1 আর 2 যোগ করো, 1 প্লাস 2 যদি যোগ করো তাহলে দেখো তো কি থাকে? কি থাকে? v বাই x প্লাস v বাই y ইকুয়ালস টু t1 প্লাস t2। v যদি কমন নিয়ে নাও কি থাকে? 1 বাই x প্লাস 1 বাই y ইকুয়ালস টু t1 প্লাস t2 কত? 4 মিনিট। t1 প্লাস t2 কত? 4 মিনিট। তো ইকুয়ালস টু 4, ইকুয়ালস টু 4। প্রমাণ আসছে, অনেকটা আসছে, অনেকটা আসছে। শুধুমাত্র এই v এর ভ্যালু আমি জানি না, শুধুমাত্র এই v এর ভ্যালু আমি জানি না। v এর ভ্যালু বের করে বসায় দিতে পারলেই কাজ হইতো, তাই না? v এর ভ্যালু কত হওয়া উচিত? 1 হওয়া উচিত, যেটা আমরা আগের পেজে দেখছি, তাই না? আগের পেজ দিয়ে তো করবো না, আমরা এই পেজ দিয়েই করি, ঠিক আছে? আচ্ছা, তো v এর ভ্যালু কেমনে বাইর করব? v এর ভ্যালু কেমনে বাইর করব? আমরা কি মোট সময়ের রাশিমালাটা ইউজ করছি, সরণের রাশিমালাটা কিন্তু এখনো ইউজ করিনি। সরণের রাশিমালাটা এখনো ইউজ করিনি। আমাদের প্রথম এই অংশে সরণ কতটুকু হবে? s1 কতটুকু আমাকে বলো তো? এটা কিন্তু সমবেগে গেছে, সমতরণে গেছে, তাই না? প্রথম অংশে সমতরণে গেছে না? আদিবেগ 0, শেষ বেগ v, সময় হচ্ছে t1। তাহলে s1 সমান কত? 0 প্লাস v বাই 2 ইন্টু t1, তাই না? s2 এটা কত? এটাও কিন্তু সমমন্দনে গেছে এই অংশে। আদিবেগ v, শেষ বেগ 0, সময় কতটুকু? t2, v প্লাস 0 বাই 2 ইন্টু t2, ঠিক আছে? এখন এই দুইটা তুমি যদি যোগ করো s1 প্লাস s2 কি হয় আমাকে বলতে পারবা? বলো তো? v বাই 2 ইন্টু t1 প্লাস t2, v বাই 2 ইন্টু t1 প্লাস t2, জাস্ট এই দুইটা যোগ করলাম। তাহলে বলো s1 প্লাস s2 মোট সরণ কত? মোট সরণ হচ্ছে 2 কিলোমিটার, ইকুয়ালস টু v বাই 2, মোট সময় কত? 4। এখান থেকে আমাদের v এর ভ্যালু কত চলে আসে? 1। তুমি চাইলে ওই vt কার্ভ দিয়েও বের করে ফেলতে পারো। সুতরাং আমরা লিখতে পারি 1 বাই x প্লাস 1 বাই y ইকুয়ালস টু 4।
1/x plus 1/y equals to 4 বুঝতে পারছো আমাকে সবাই বলো তুমি চাইলে এটাকে 3 নাম্বার এটাকে 4 নাম্বার এই দুইটা দিয়ে যোগ করলাম সবাই ক্লিয়ার এটা খুবই ইম্পর্টেন্ট একটা অঙ্ক এটা খুবই খুবই ইম্পর্টেন্ট একটা অঙ্ক বোঝা তো গেল একটা দুইটা তিনটা চারটা স্টার্ট দিয়ে দিলাম ঠিক আছে ওকে শুধু এটা না এটার মতো অনেকগুলো অঙ্ক আসে দেখো তো এটা পারবা না একটা ট্রেন সরল রেল পথে 4 কিলোমিটার ব্যবধানে দুইটা স্টেশনে থামে এক স্টেশন থেকে অন্য স্টেশনে পৌঁছাতে সময় লাগে 8 মিনিট ঠিক আছে ট্রেনটার গতিপথের প্রথম অংশ x সমতরণে দ্বিতীয় অংশ y সমতরণে চলে প্রমাণ করো যে এইটা সেম জাস্ট ডেটাটা একটু চেঞ্জ করে দিছে তাই না সেম আচ্ছা এগুলার সবগুলার গডফাদার যে অঙ্কটা সেটা আমরা করব এই সবগুলা অঙ্কের গডফাদার যে অঙ্কটা সেটা করব খেয়াল করো একটি বস্তুকণা এখানে বস্তুকণার জায়গায় ট্রেন লাগাইছিল স্থির অবস্থা থেকে একটা সরল রেখা বরাবর যাত্রা করে প্রথমে f1 সুষম ত্বরণে পরে f2 সুষম মন্দনে চলে যদি তা t সময়ে যাত্রা বিন্দু থেকে s দূরত্বে গিয়ে থামে তাহলে এটা প্রমাণ করো কোশ্চেনটা সবাই আরেকবার পড়ো তুইলো না আরেকবার পড়ো দেখবা এই অঙ্ক থেকেই বাকি সবগুলা নিয়ে আসা যায় একটা বস্তুকণা স্থির অবস্থা থেকে তার মানে তার আদিবেগ কত 0 একটা সরল রেখা বরাবর প্রথমে f1 সুষম ত্বরণে পরে f2 সুষম মন্দনে চলে প্রথম অংশ সে f1 সুষম ত্বরণে দ্বিতীয় অংশ f2 সুষম মন্দনে চলে ঠিক আছে যদি তা t সময়ে তাহলে টোটাল সময় কতটুকু t s দূরত্ব গিয়ে থামে টোটাল সরণ কতটুকু s গিয়ে থামে তাহলে তার শেষ বেগ কত 0 তাহলে এটা দেখাইতে বলছে আচ্ছা এবার আমরা প্রত্যেকটা খণ্ডের কি ধরে নিব আদিবেগ শেষ বেগ তো আমরা ধরে নিলাম এই শেষ বেগটা হচ্ছে v এটা আমরা ধরে নিছি পরে উঠিয়ে দিব প্যারা নাই আচ্ছা এবার প্রথম যেই খণ্ড এই খণ্ডের সরণ আমরা ধরে নিলাম s সময় ধরে নিলাম t এগুলা ধরে নিলাম কারণ এগুলা দেওয়া আছে মোট সরণ মোট সময় দেওয়া আছে তাহলে আমি এই খণ্ডের সরণ আর সময় ধরে নেই বের করে যোগ করে দিলেই কি এই দুটো পাওয়া যাবে এই খণ্ডের সরণ হচ্ছে s2 সময় হচ্ছে t2 ঠিক আছে আমাদের এইটা প্রমাণ করতে হবে 1/f1 1/f2 তো আমরা আবারও আগের মতো আমাকে বলো প্রথম খণ্ডের শেষ বেগ কত 0 আদিবেগ কত প্রথম খণ্ডের শেষ বেগ তো v আদিবেগ 0 প্লাস ত্বরণ হচ্ছে f1 t1 এখান থেকে আমরা t1 এর ভ্যালু কত পাই v/f1 মনে আছে আগের অঙ্কে v/x পাইছিলাম v/f1 আচ্ছা এবার দ্বিতীয় খণ্ডে আমাদের শেষ বেগ কত 0 আদিবেগ কত v মন্দন f2 হচ্ছে মন্দন ঠিক আছে তাহলে এখান থেকে আমাকে বলো তো t কত আসে v/f2 এটা আমাদের 1 নাম্বার ইকুয়েশন দাও এটা আমাদের 2 নাম্বার ইকুয়েশন দাও এখন 1 আর 2 যদি যোগ করো তাহলে কি হয় আমাকে বলো তো 1 + 2 এটা t1 এটা t2 এটা t2 ঠিক আছে 1 আর 2 যদি যোগ করো আগেরটার মতোই কিন্তু 1 + 2 তাহলে কি হয় t1 + t2 = v/f1 + v/f2 তাহলে আমরা যেটা লিখতে পারি সেটা হচ্ছে t + t1 এই যে t1 + t2 এটা কি মোট সময় না সেটা t এর সমান না ঠিক আছে তাহলে মোট সময় t = v কমন নিলে 1/f1 + 1/f2 এখন প্রমাণের দিকে যদি তুমি তাকাও এই v টাকে উঠাইতে হবে ভিটা তুমি ধরে নিছিলা কোশ্চেনে কিন্তু ভিটা দেওয়া নাই এখন ভিটা কেমনে বাইর করব
আমরা সময়ের জিনিসটা অলরেডি ইউজ করছি, স্মরণের রাশিমালাটা কিন্তু এখনো আছে আমাদের কাছে। তো আমরা এখন এই স্মরণের রাশিমালাটা ইউজ করব, স্মরণের রাশিমালাটা ইউজ করব। ঠিক আছে, প্রথম খণ্ডে স্মরণ হচ্ছে এস, সমতরণে যাচ্ছে, ত্বরণটা ফিক্সড, আদিবেগ জানো, শেষ বেগ জানো, সময় জানো। তাহলে S1 ইকুয়ালস টু 0 প্লাস v/2 ইন্টু T1, এটা আমাদের 3 নাম্বার ইকুয়েশন। ধরো সেম ভাবে S2, ত্বরণটা কিন্তু ফিক্সড, তাই না? আদিবেগ জানো, শেষ বেগ জানো, আদিবেগ প্লাস শেষ বেগ বাই 2 ইন্টু সময়টা কত? T2, এটা হচ্ছে আমাদের 4 নাম্বার ইকুয়েশন। এখন 3 আর 4 যদি যোগ করো, 3 আর 4 যদি যোগ করো তাহলে কত হয় আমাকে বলো তো? S1 প্লাস S2 ইকুয়ালস টু v/2 ইন্টু T1 প্লাস T2। S1 প্লাস S2 কত? S। T1 প্লাস T2 কত? T। তাহলে এখান থেকে আমাকে বলো তো v এর ভ্যালু কত চলে আসে? 2s/t না? v এর ভ্যালু কত চলে আসে? 2s/t। v এর ভ্যালু কত চলে আসে? 2s/t। এখন v এর এই ভ্যালুটা এখানে যদি বসাও, বুঝছো? t ইকুয়ালস টু 2s/t। এটা পরে বসাবো আর কি, আমি এখানেই বসাই দিচ্ছি। তোমার পরের লাইনে আমার এখানে জায়গা নাই দেখে এটা লিখতেছি 1/f1 প্লাস f2। এবার যদি আর গুণন করে দাও তাহলে কি থাকে আমাকে বলো তো? t স্কয়ার বাই টুয়াইস s ইকুয়ালস টু 1/f1 প্লাস 1/f2। প্রমাণিত। এটাই হচ্ছে সবগুলা অঙ্কের গডফাদার। একটু মুখস্থ করো, মুখস্থ করা লাগবে না। প্রথম ম্যাথটার কপি। ঠিক আছে, এই সবাই বুঝছো? কোয়েশ্চেনটা আরেকবার পড়ো। টি স্কোয়ার বাই 2s ইকুয়ালস টু 1/f1 প্লাস 1/f2। যদি এরকম হয়, স্থির অবস্থা থেকে যাত্রা শুরু করছে, প্রথম অংশ f1 সমতরণে, পরের অংশ f2 সমতরণে, সে গিয়ে আবার থামছে। ঠিক আছে, মোট সময় t এবং মোট স্মরণ s হলে টি স্কোয়ার বাই 2s সমান 1/f1 প্লাস 1/f2 সমান 1/f1 প্লাস 1/f2। ঠিক আছে, আমাকে বলো সবাই কি বুঝছো? টি স্কোয়ার বাই 2s। এবার এখানে টি এর ভ্যালু কত? এখানে টি এর ভ্যালু কত? 4, তাই না? টি স্কোয়ার বাই 2s, স্মরণ কতটুকু? 2 ইকুয়ালস টু 1/f1, ত্বরণ কত এখানে? x, মন্দন কত? y। আসছে? 4 স্কোয়ার 16/4 কত? 4 ইকুয়ালস টু 1/x1 প্লাস 1/y। জাস্ট ওই জিনিসটায় ভ্যালুগুলা পুট করে দিচ্ছ, বুঝছো? বলো এগুলো মুখস্থ করো না, খবরদার। শিখাইছি জাস্ট দেখানোর জন্য। এই সবগুলাই কি এগুলার নাতিপুতি আর কি, ওই অঙ্কটার, এটা তো গডফাদার। ঠিক আছে, এখানে সময় কত আমাকে বলো? 8। টি স্কোয়ার বাই 2s, স্মরণ কত? 4 ইকুয়ালস টু 1/x প্লাস 1/y। আসছে? বলো। এই যে টি স্কোয়ার বাই 2s সমান 1/f1 প্লাস 1/f2। এটাই ছিল না? আমাকে বলো। ভাই আমাদের কি ব্যাখ্যা লেখা লাগবে? ব্যাখ্যা লেখা বলতে এই জিনিসগুলো আমি চিত্রাকারে দেখালাম না, এই চিত্রগুলা তুমি একটু বাংলায় এক্সপ্লেন করবা। মনে করি একটা কণা ইউ আদিবেগে T1 সময়ে S1 দূরত্ব অতিক্রম করে x সমতরণে, মানে এই জিনিসগুলা নিজের ভাষায় লিখে দিবা, তাইলেই হবে। বুঝছো? এই জিনিসগুলা নিজের ভাষায় লিখে দিবা। আর হচ্ছে কোন জিনিসগুলা এক্সট্রা, যেমন T1 এটা কিন্তু কোয়েশ্চেনে দেওয়া ছিল না, তো এটার পরিচয় কি? S1 এটার পরিচয় কি? এগুলা ব্যাখ্যাতে থাকতে হবে। শুরুতে এই চিত্রটা ভাষায় প্রকাশ করবা। ভাষার মধ্যে কি কি থাকবে? যেই জিনিসগুলো কোয়েশ্চেনে নাই, তুমি ধরে নিছো, বেগ ভি এটা তুমি ধরে নিছো, ওগুলা একটু উল্লেখ করে দিতে হবে। দ্যাটস ইট। নিজের মনের মাধুরী মিশায় লিখলে অসুবিধা নেই। ঠিক আছে, এবার বলো এটা। রহিম
স্থির অবস্থা থেকে দৌড় শুরু করে 20 সেকেন্ডে 200 মিটার দূরত্বে অবস্থিত বি বিন্দুতে থামে। কাহিনী বুঝছো? সবাই কাহিনী বুঝছো? আমাদের অ্যাকচুয়াল ফর্মুলাটা কি ছিল, যেটা আমরা প্রমাণ করছিলাম, t²/2s = 1/f1 + 1/f2। এটা প্রমাণ করতে পারি, মানে বাকি সবগুলো প্রমাণ করতে পারবো। এখানে সময় কতটুকু? 20 সেকেন্ড। তাহলে 20 স্কয়ার, সরণ কতটুকু? 200, 2 × 200 = প্রথম অংশের a সমতরণে 1/a প্লাস b সমমন্দনে যায় 400/400 1 প্রমাণিত। ঠিক আছে? ঠিক আছে, ঠিক আছে, আমাকে বলো সবাই। এরপরেরটা দেখো 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 কি বলছে। একটা বস্তুকণা স্থির অবস্থা থেকে একটা সরল রেখা বরাবর যাত্রা শুরু করে প্রথমে f1 সুষম ত্বরণে, পরে f2 সুষম মন্দনে চলে। যদি তার t সময়ে যাত্রা বিন্দু থেকে s দূরত্বে গিয়ে থামে। এটা প্রমাণ করতে বলছে। আগে যেটা প্রমাণ করছি না, যেটা প্রমাণ করছি তো, বুঝছো? এটা তুমি প্রমাণ করছো, এটার খালাতো ভাই হচ্ছে এটা। t²/2s সমান এইটা। এখান থেকে t এর ভ্যালুটা বাই করে নিয়েছে। সিম্পল না? দেখো আগের অঙ্কে কতটুকু করছো, আগের অঙ্কে থেকে এক লাইন বাড়াইতে হবে। t²/2s = 1/f1 + 1/f2। তাহলে এখান থেকে আমাকে বলো তো t² এর ভ্যালু কত? t² = 2s ইন্টু, তুমি যদি লসাগু করো, f1 + f2, সরি কিরে ভাই, লসাগু করতে পারি না, f1 f2 উপরে হয় f1 + f2। ঠিক আছে? তাহলে এবার এখান থেকে t এর ভ্যালু কত হয়? t এর ভ্যালু কত হয়? t = √of f1 f2 নিচে থাকলো 2 f1 + f2s। প্রমাণিত। ঠিক আছে? আগের ম্যাথ জাস্ট একটু এদিক ওদিক করা। এটাও দেখো পুরাপুরি আগের ম্যাথ না, একটু এদিক ওদিক করা। ঠিক আছে? সময়টা চাইছে যে 2 f1 + f2 f1 f2s, খেয়াল করছো? 2 f1 + f2s/f1 f2। 2 f1 f2 এর জায়গায় আছে ab, সরণের জায়গায় আছে d। এগুলা শর্ট ম্যাথ না রে, এগুলা আগের অঙ্কগুলার এক্সটেনশন। সেম ম্যাথ সবগুলা করবা না, আমি তোমাকে বলছি এইটা অনেক ইম্পর্টেন্ট, এই টাইপটা। দেখছো এই একটা অঙ্কই ঘুরায় পেঁচায়ে কতবার আসছে, একটা অঙ্ক দেখছো ঘুরায় পেঁচায়ে কতবার আসছে। সো এই টাইপটা ইম্পর্টেন্ট, তোমাদের বোর্ড পরীক্ষায় আসবে, কলেজের পরীক্ষায় আসবে। বলে দিলাম, টেস্ট পরীক্ষা আছে না, টেস্ট পরীক্ষায় আসবে তোমাদের। এখন কি চলে? প্রিটেস্ট চলে না প্রিটেস্ট শেষ? প্রিটেস্ট সামনে না, দেখবা প্রিটেস্ট এটা দিয়ে দিছে। আচ্ছা ঠিক আছে, আমাদের আজকের বলতে পারো লাস্ট অঙ্ক। এরপর দুইটা ছোটখাটো অঙ্ক আছে। এটা সবাই কোয়েশ্চেনটা পড়ো। এটা বলতে পারবা ভিটি কার্ভের কোনটা? ভিটি কার্ভ, আমরা ভিটি কার্ভ দেখছিলাম না? একটা রেলগাড়ি একটা স্টেশন থেকে সরল পথে যাত্রা করে অপর স্টেশনে গিয়ে থামে। ঠিক আছে? তার মানে তার আদিবেগও 0, শেষ বেগও 0। তাহলে তার আদিবেগে 0, শেষ বেগও 0, তাই না? গাড়িটা তার মোট দূরত্বের প্রথম 1/m অংশ, প্রথম 1/m অংশ সমত্বরণে চলে, শেষ 1/n অংশ সমমন্দনে চলে। প্রথম 1/m অংশ সমত্বরণে, শেষ 1/n অংশ সমমন্দনে, বাকি অংশ সমবেগে চলে। তাহলে ভিটি কার্ভটা যদি আঁকাও, যদিও ভিটি কার্ভ দিয়ে আমরা অঙ্ক করব না, বুঝছো? ভিটি কার্ভ দিয়ে অঙ্ক করা যায়, তোমাদের পরে শিখাবো না, বা অ্যাডমিশন টাইমে শিখাবো, এখন লাগবে না। একটা ওয়েতে করতেছো, এটাই বেটার। তাহলে এটার ভিটি কার্ভটা যদি আঁকাও,
ভিটি কার্ভটা কেমন হবে বলো তো ভি টি। সে কি স্থির অবস্থা থেকে যাত্রা শুরু করছে না? প্রথম অংশ সে একটা সমত্বরণে গেছে, তারপর কি করবে আমাকে বলো? কিছুটা অংশ সে সমবেগে যাবে, তাই না? তার পরবর্তী অংশ কি? সমমন্দনে যাবে। তাহলে টোটাল সরণ, এই পুরা জিনিসটার ক্ষেত্রফল যদি এস হয়, টোটাল সরণ যদি এস হয়, তাহলে কি বলছে? টোটাল সরণের এম ভাগ, প্রথম এম ভাগ, তাহলে এস বাই এম, এটা সে কেমনে গেছে? সমতরণে গেছে। শেষ 1/n অংশ, তাহলে মোট সরণের 1/n অংশ মানে s বাই n, এই অংশটা সে কেমনে গেছে? সমমন্দনে গেছে। আর বাকিটুকু সমবেগে গেছে। বাকিটুকু কেমনে গেছে? সমবেগে গেছে। তাহলে বাকি কতটুকু? টোটাল সরণ s, এতটুকু বাদ s মাইনাস s বাই m মাইনাস s বাই n, এতটুকু গেছে সমবেগে। ঠিক আছে, প্রমাণ করো এর সর্বোচ্চ বেগ কই পাবা? বলো তো সর্বোচ্চ বেগ কই পাবা? আদিবেগ ছিল 0, এখানে তার বেগটা সর্বোচ্চ হয়েছে, এই সর্বোচ্চ বেগেই কিন্তু সে সমবেগে গেছে, তাই না? এটাই পুরাটাই তার সর্বোচ্চ বেগ। ঠিক আছে, আর এখানে গিয়ে তার বেগ 0 হয়ে গেছে। তাহলে সর্বোচ্চ বেগ কত? v। ঠিক আছে, কি চাইছে? সর্বোচ্চ বেগ আর গড় বেগের অনুপাত। বলো তো এখানে গড় বেগ কেমনে বাইর করবা? গড় বেগ শূন্য হবে? এই গড় বেগের ইউনিভার্সাল ফর্মুলা শিখাইছিলাম। বলো তো গড় বেগের ইউনিভার্সাল ফর্মুলা শিখাইছিলাম। গড় বেগ ইকুয়ালস টু কি ছিল বলো তো? মোট সরণ বাই মোট সময়। এখানে মোট সরণ কত? এস, তাই না? এই ক্ষেত্রফলটা ডিভাইডেড বাই মোট সময়। এই যে এতটুকু অংশের যে সময়, সেটা কোনোভাবে বাইর করে তোমাকে ভাগ করে দিতে হবে। বুঝছো? তারপর এই দুইটার অনুপাত নেওয়া লাগবে। আচ্ছা, এটা তো গেলো ভিটি কার্ভ। আমরা ভিটি কার্ভ দিয়ে করব না। ঠিক আছে, আমরা ভিটি কার্ভ দিয়ে করব না। Vmax বাই 2 না তো? Vmax বাই 2 কেন হবে? তুমি এই অংশের গড় বেগ জানো, আদিবেগ প্লাস শেষ বেগ ডিভাইডেড বাই 2, কারণ এই অংশটা সমবেগ ত্বরণে গেছে। এই অংশের গড় বেগও বের করা সম্ভব, কিন্তু মাঝের অংশের গড় বেগ তুমি বের করতে পারবে না। মাঝের অংশের গড় বেগ তো v নিজেই। তাহলে টোটাল গড় বেগ কেমনে বের করবা? টোটাল গড় বেগ বের করার একটাই উপায় আছে, মোট সরণ বাই মোট সময়। আচ্ছা, তো আমরা এমনি করব না, আমরা আগের উপায়ে করব। একটা সরল রেখা টানবো। আমাদের গতিপথটা কয়টা ভাগে ভাগ হবে বলো তো? আমাদের গতিপথটা কয়টা ভাগে ভাগ হবে? 3টা ভাগে ভাগ হয়ে যাবে, তাই না? আমাদের গতিপথটা 3টা ভাগে ভাগ হয়ে যাবে। তার আদিবেগ কত? 0। ঠিক আছে, শেষ বেগ কত? 0। 3টা ভাগ। ঠিক আছে, এখানে আদিবেগ ছিল 0, বাড়তে বাড়তে এখানে একটা বেগ হয়েছে, তাই না? আমাদের 3টা খণ্ড। এখন এই 3টা খণ্ডের প্রত্যেকটা খণ্ডের শুরুর বেগ শেষের বেগ লাগবে। আচ্ছা, এটা শুরুর বেগ 0, শেষের বেগ ধরে নিলাম v। ঠিক আছে, এবার আমাকে বলো, এই অংশটা কিন্তু সমবেগে। প্রথম অংশ সমত্বরণে, শেষ অংশ সমমন্দনে, মাঝখানের অংশ সমবেগে। তাহলে এই পুরো অংশের বেগ কি v হবে না? তাহলে এখানকার বেগও বের হয়ে গেছে। তাহলে প্রত্যেকটা খণ্ডের শুরুতে আর শেষে আমি কি বেগ বসাই দিছি। এখন কাজ কি আমাকে বলো? আমি ধরে নেই আমাদের মোট সরণ হচ্ছে s। যেহেতু সরণ সংক্রান্ত জিনিস আছে, মোট দূরত্বের 1/m অংশ সরণ সংক্রান্ত জিনিস আছে না, এই জন্য আমি সরণ ধরে নিয়েছি s। তাহলে প্রথম অংশে এই খণ্ডে সরণ কতটুকু? s বাই m। দ্বিতীয় অংশে সরণ কতটুকু? s বাই n। তাহলে মাঝের অংশে সরণ কতটুকু হবে? s মাইনাস s বাই m মাইনাস s বাই n। ক্লিয়ার? আচ্ছা, গড়বেগ যেহেতু লাগবে, তাহলে প্রত্যেকটা অংশের সময়ও বের করা লাগবে আমাকে।
ধরে নিচ্ছি, সময় তো দেওয়া নাই, আমি প্রথম অংশের সরণ ধরে নিচ্ছি t1, সময় প্রথম খণ্ডে সময় লাগছে t1, এখানে t2, এখানে t3, এগুলো আমরা ধরে নিচ্ছি, ঠিক আছে? আচ্ছা, আদিবেগ, শেষ বেগ, সময়, সরণ, এদের মধ্যে সম্পর্ক কোনটা প্রকাশ করে? আদিবেগ, শেষ বেগ, সরণ, সময়, এটা কিন্তু সমতরণে গেছে। এই অংশটা সমতরণে সরণ সমান কি লিখতে পারি? আদিবেগ প্লাস শেষ বেগ ডিভাইডেড বাই 2 ইন্টু টি। তাহলে আমরা লিখতে পারি না s বাই m ইকুয়ালস টু আদিবেগ প্লাস শেষ বেগ ডিভাইডেড বাই 2 ইন্টু t1, লিখতে পারলাম? তাহলে এখান থেকে কি আসে? s বাই m ইকুয়ালস টু v বাই 2 t1। এটা হচ্ছে আমাদের 1 নাম্বার ইকুয়েশন। সেম ভাবে তুমি লাস্টের টুকু লিখতে পারো না s বাই n, ওটা কিন্তু সমমন্দনে গেছে। s বাই n সমান v বাই 2 t3, এটা আমাদের 2 নাম্বার ইকুয়েশন। ক্লিয়ার? আমাকে বলো। এবার চলো 3 নাম্বার ইকুয়েশনটা কি? এই খণ্ড আমাদের দ্বিতীয় খণ্ড, এখানে সরণ কতটুকু হয়েছে? s মাইনাস s বাই m, s মাইনাস s বাই m মাইনাস s বাই n ইকুয়ালস টু, এই অংশটা সমবেগে না? বেগ কত? v, vt2, এটা হচ্ছে কি আমাদের 3 নাম্বার ইকুয়েশন। এবার প্রমাণের দিকে তাকাও। প্রমাণে কি বলছে? সর্বোচ্চ বেগ ও গড় বেগের অনুপাত 1 প্লাস 1 বাই m প্লাস 1 বাই n। দেখো 1 বাই m কিন্তু এখানে আছে, 1 বাই n এখানে আছে 1 মাইনাস 1 বাই m প্লাস 1 বাই n। s টা কমন নিয়ে নাও, এখান থেকে s কমন নাও, এখান থেকে s কমন নাও, এখান থেকে s কমন নাও। বুঝছো? s কমন নাও, এখানে কি থাকে? 1 বাই m, 1 বাই n, 1 মাইনাস 1 বাই m মাইনাস 1 বাই n। এখান থেকে এই জিনিসটা কোনোভাবে আনা যায়? আমাকে বলো কিভাবে? যোগ বিয়োগ করে করা যায়? তুমি 1 নাম্বারটাকে সরাসরি যোগ করলে কিন্তু হয় না, 3টা যদি যোগ করে দাও, এই s বাই m s বাই n কাটা যাইতে থাকবে না, আরেকটা এক্সট্রা থাকা লাগবে। তাহলে এটাকে যদি 2 দিয়ে গুণ করে তারপর যোগ করি, এটাকেও যদি 2 দিয়ে গুণ করে তারপর যোগ করি, তাইলে হয়। তো আমি এটাই করব। 1 নাম্বার ইন্টু 2 প্লাস 2 নাম্বার ইন্টু 2 প্লাস 3, তাহলে কি থাকে? আমাকে বলো তো 2s বাই m প্লাস 2s বাই n প্লাস s মাইনাস s বাই m মাইনাস s বাই n ইকুয়ালস টু 2 দিয়ে গুণ করছে, এখানে কি থাকবে? vt1 না? এখানে গুণ করছে vt3, এখানে কি থাকবে? vt2। মজার একটা কাহিনী হবে এখন, খুবই মারাত্মক। সবগুলা থেকে s যদি কমন নিয়ে নাও, তাহলে কি থাকে? s ইন্টু 1 প্লাস 1 বাই m প্লাস 1 বাই n ইকুয়ালস টু v ইন্টু t1 প্লাস t2 প্লাস t3। দেখো প্রমাণের জিনিসপত্র কিন্তু আমি পাই যাইতেছি। প্রমাণে কি বলছে? সর্বোচ্চ বেগ আর গড় বেগ। সর্বোচ্চ বেগ অলরেডি আছে, তাই না? অনুপাতের এই জিনিসটাও চলে আসছে, লাগবে কি? গড় বেগ। আমি তোমাকে গড় বেগের কোন ফর্মুলা বলছিলাম? মোট সরণ বাই মোট সময়। মোট সরণ মোট সময় এখানে কি আছে? চোখ খুলে দেখলেই বুঝতে পারবা। মোট সরণও আছে, মোট সময়ও আছে, তাই না? তো ভাগ করে দাও না। খেয়াল করো, এটা হচ্ছে মোট সরণ ডিভাইডেড বাই t1 প্লাস t2 প্লাস t3। এটা কি মোট সময় না? আমাকে বলো ইকুয়ালস টু v। এটা হচ্ছে সর্বোচ্চ বেগ, আর এটা কি? তাহলে গড় বেগ না? এই বেচারা কি গড় বেগ না? v অ্যাভারেজ। তাহলে এখান থেকে আমরা কি লিখতে পারি? আমাকে বলো তো। 1 প্লাস 1 বাই m প্লাস 1 বাই n ইকুয়ালস টু v হচ্ছে সর্বোচ্চ বেগ, আর এটা কি আমাদের
গড় বেগ, তাই না? এই যে এই জিনিসটাই তো গড় বেগ, ওই পাশে পাঠিয়ে দিচ্ছি। ইস টু 1, নিচে একটা 1 তো আছেই। বলো সবাই কি বুঝছো? আমাকে বলো সবাই কি বুঝছো? সবাই কি বুঝছো? পারবা না? আজকে আমাদের ক্লাসটা সবচাইতে ছোট হবে, আর 2টা অঙ্ক, যে 2টা তোমরা পারো সবাই, ঠিক আছে? আমাদের 5টা ক্লাস হয়েছে, আর 5টা ক্লাসের মাধ্যমেই বা 6টা ক্লাসের মাধ্যমে ইনশাআল্লাহ তোমাদের উচ্চতর গণিত শেষ। আচ্ছা ঠিক আছে, এইটা পারবা। ঠিক এরকম একটা অঙ্ক আমরা গত ক্লাসে করছিলাম। দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, গত ক্লাসের খাতাটা আছে তোমাদের? গত ক্লাসের একটা অঙ্কে এরকম প্রমাণ করতে দিয়েছিল, f ইকুয়ালস টু, আমি একটু পড়ে শোনাই। দাঁড়াও দাঁড়াও, আগে দেখো এই প্রমাণটা তোমাদের মনে আছে? s প্রাইম বাই টি প্রাইম মাইনাস s বাই টি ডিভাইডেড বাই টি প্রাইম প্লাস টি, এরকম একটা প্রমাণ ছিল গত ক্লাসেই। প্রশ্নটা ছিল এরকম, কোন সরল রেখায় f সমতরণে চলমান একটা বস্তু কণা টি সময়ে s ও পরবর্তী টি প্রাইম সময়ে s প্রাইম দূরত্ব অতিক্রম করে, দেখাও যে এইটা। ঠিক আছে, এখানে বলছে, আগেরটাই বলতেছিল টি আর টি প্রাইম এই দুটা সময়ে, টি আর টি প্রাইম এই দুটা সময়ে এস আর এস প্রাইম দূরত্ব অতিক্রম করত, এটা প্রমাণ করতে বলছে। এবার পার্থক্যটা কি? টি আর টি ওয়ান দুটা সময় ডি দূরত্ব অতিক্রম করে, তাহলে টি টি প্রাইমের জায়গায় টি টি ওয়ান বসাবা, দুটা এস এর জায়গায় এস এস প্রাইমের জায়গায় ডি বসাই দিবা, তাইলেই হবে। বুঝছো? এটা আমি হোমওয়ার্ক দিয়ে দিচ্ছি, দুটা সহজ অঙ্ক করে আমরা ক্লাসটা শেষ করব। এটা হচ্ছে একটা সহজ অঙ্ক, এটা হোমওয়ার্ক করবা। লাস্ট অঙ্ক সবাই একটু করো তো। একটা বস্তু কণা ইউ আদি বেগে সরল রেখায় যাত্রা করে একটা নির্দিষ্ট দূরত্বের দুই অর্ধাংশ যথাক্রমে f1 এবং f2 অতিক্রম করে। এখানে একটা ভুল আছে, ত্বরণে অতিক্রম করে। দেখাও যে বস্তু কণাটার শেষ বেগ একই হবে যদি একই আদি বেগে এই সমতরণে কণাটা সম্পূর্ণ পথ অতিক্রম করে। বুঝছো কোয়েশ্চেনটা? সহজ কিন্তু। দেখো প্রথম কেসে কি হয়েছে, একটা বস্তু কণা ইউ আদি বেগে শুরু করছে, বুঝছো? একটা বস্তু কণা ইউ আদি বেগে যাত্রা শুরু করছে, ঠিক আছে? একটা নির্দিষ্ট দূরত্বের দুই অর্ধাংশ, এই একটা অর্ধাংশ, এই একটা অর্ধাংশ, সে যথাক্রমে f1 ও f2 দূরত্বের অর্ধাংশ, মানে দূরত্বের অর্ধেকটা। তাহলে এই দূরত্বটা যদি d ধরো, এই দূরত্বটাও d, এই অর্ধেকটা সে গেছে f1 ত্বরণে, এই অর্ধেকটা গেছে f2 ত্বরণে, ঠিক আছে? ঠিক আছে, আচ্ছা তোমাকে দেখাইতে বলছে, দেখাও যে বস্তু কণাটার শেষ বেগ একই হবে যদি একই আদি বেগে এবং পুরা অংশটা সে এই সমতরণে অতিক্রম করতে। আচ্ছা এখানে দুইটা খণ্ড, আমি ধরে নিচ্ছি এই খণ্ডের শেষ বেগ হচ্ছে v1, আর এখানে আমাদের আলটিমেট শেষ বেগ হচ্ছে v, ঠিক আছে? এখন আমাকে দেখাইতে হবে যে এই কণাটাই যদি একই আদি বেগে অর্থাৎ ইউ আদি বেগে এবং পুরাটা অংশ সে হাফ f1 প্লাস f2 এই ত্বরণে অর্থাৎ 2d দূরত্ব, এখানে d দূরত্ব গেছিল f1 এ, d দূরত্ব গেছিল f2 তে, এখানে পুরাটাই অর্থাৎ 2d দূরত্ব এই ত্বরণে অতিক্রম করছে, তাহলে এখানকার যেই শেষ বেগ সেটা আমরা ধরে নিলাম v প্রাইম। দেখাইতে হবে এই দুটা সমান, v আর v প্রাইম সমান, দেখাইতে হবে v আর v প্রাইম সমান। পারবা না? তাহলে আমি ফার্স্টে এই ভিটা বাইর করি। এই ভিটা কত হবে? এই ভিটা বাইর করার জন্য আগে v1টা বাইর করা লাগবে, বুঝছো? আগে এটা বাইর করা লাগবে। দেখো আদি বেগ, শেষ বেগ, সরণ, ত্বরণ, কোন ফর্মুলা? v² সমান u² প্লাস 2as, তাই না?
তাই তো তাহলে প্রথম অংশে v1 স্কয়ার ইকুয়ালস টু u স্কয়ার প্লাস 2f1 f1d, তাইলে আলটিমেট v যেটা v স্কয়ার ইকুয়ালস টু এই খণ্ডের শেষ বেগ কত? v আদিবেগ v1, ত্বরণ f2, সরণ হচ্ছে কি d। v স্কয়ার ইকুয়ালস টু v1 স্কয়ার প্লাস 2f2d। বুঝছো? এবার এই যে v1 এটার রাশি তো বাইর করছো, একটু আগেই বাইর করছো, এই যে v1 স্কয়ার এই বেচারার ভ্যালু এখানে বসে দিবা। বুঝছো? বসাই দাও, তাহলে কত হয়? u স্কয়ার প্লাস 2f1d প্লাস 2f2d কি থাকে আমাকে বলো তো? u স্কয়ার প্লাস 2d f1 প্লাস f2। এখন আমাকে দেখাইতে হবে আমাদের যে নিচের অংশ সেটার শেষ বেগ আর এটা সমান। তাহলে বলো নিচের অংশ শেষ বেগ কত? v প্রাইম আদিবেগ দেওয়া আছে, শেষ বেগ দেওয়া আছে, ত্বরণ দেওয়া আছে, সরণ দেওয়া আছে। v প্রাইম তার স্কয়ার ইকুয়ালস টু u স্কয়ার প্লাস 2 ত্বরণ কত? হাফ ইন্টু f1 প্লাস f2, সরণ কত? 2d। অর্ধেকটা গেছিল f1, অর্ধেকটা গেছিল f2, এবার পুরাটাই অর্থাৎ 2d গেছে কি এই ত্বরণটায়। তাহলে কত আসলো? u স্কয়ার প্লাস হাফ 2 কাটা 2 f1 প্লাস f2d। সেম না? সেমই তো লাগতেছে। সুতরাং এই দুটা সমান। সুতরাং আমরা কি বলে দিতে পারবো? v স্কয়ার ইকুয়ালস টু v প্রাইম স্কয়ার। সুতরাং v ইকুয়ালস টু v প্রাইম। এর মাধ্যমে আমাদের চ্যাপ্টার 9.2 শেষ হলো। নেক্সট ক্লাসে আমরা চ্যাপ্টার 9.3 শুরু করব। ঠিক আছে? তো আজকের মতো বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ। নেক্সট ক্লাসে দেখা হচ্ছে। কখন থেকে এসিএস ইঞ্জিনিয়ারিং বুকগুলা সলভ করা লাগবে? তোমরা যারা ইঞ্জিনিয়ারিং এর প্রিপারেশন নিচ্ছ এখন থেকেই সলভ করা শুরু করে দাও। হ্যাঁ, অ্যাডমিশনের প্রিপারেশন মূলত একাডেমিক টাইম থেকেই শুরু করতে হয়। আমরা তোমাদের একাডেমিক সাইকেল এভাবেই পড়াইছি। যারা অ্যাডমিশনের জন্য প্রিপারেশন নিবা, সাইকেলের ক্লাসগুলো তো অ্যাডমিশনের কন্টেন্টও কভার করা হয়ে গেছে। বুঝছো? অ্যাডমিশন টাইম, রিভিশন টাইম, মনে রাখবা। অ্যাডমিশন টাইম, রিভিশন টাইম। ঠিক আছে, আল্লাহ হাফেজ। HW দিব না, স্লাইডের অঙ্কগুলো করলেই ইনাফ। বুঝছো? এর বাইরে আর কিছু আসবে